সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের ভোক্তা আচরণ চতুর্থ বর্ষের চ্যাপ্টার 1 কনজিউমার বিহেভিয়ার পড়াবো। আমি সুরভি ফেরদৌস, প্রভাষক, ঢাকা ওমেন কলেজ। প্রথমেই চলে যাই ভোক্তা কে। হু ইজ কনজিউমার? কনজিউমার মানে হলো যে কনজিউম করে বা প্রোডাক্টটাকে নিঃশেষ করে দেয়, সেই হলো ভোক্তা বা কনজিউমার। ক্যামব্রিজ ডিকশনারি মতে এ কনজিউমার ইজ এ পারসন হু বাইস গুডস অর সার্ভিসেস ফর হিজ ওন ইউজ। তার মানে ভোক্তা হচ্ছে একজন ব্যক্তি যে নিজস্ব ব্যবহারের জন্য পণ্য বা সেবা ক্রয় করে। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি পণ্য বা সেবা নিজ প্রয়োজনে ব্যবহার করে থাকে এবং সেটাকে ভোগের মাধ্যমে নিঃশেষ করে থাকে, তাহলে সে হলো কনজিউমার বা ভোক্তা। জে স্ট্যান্টনের মতে কনজিউমার ইজ দ্য ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন ইউনিট দ্যাট ইউজেস অর কনজিউমস এ প্রোডাক্ট। অর্থাৎ ভোক্তা হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে পণ্য ব্যবহার করে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান হতে পারে যে পণ্য নিঃশেষ করে বা ব্যবহারের মাধ্যমে পণ্যটাকে ভোগ করে থাকে, সেই হলো ভোক্তা। তার মানে ভোক্তা দুই প্রকার হতে পারে, ব্যক্তিগত ভোক্তা অথবা কোনো সংগঠন যদি কোনো পণ্য বা সেবা ভোগ করে থাকে তাহলে সে হলো সাংগঠনিক ভোক্তা। অর্থাৎ ভোক্তা দুই প্রকার, ব্যক্তিগত ভোক্তা এবং সাংগঠনিক ভোক্তা। এরপর চলে যাই ভোক্তা আচরণের সংজ্ঞা। ভোক্তা মানে আমরা জানলাম, এবং ভোক্তার যে আচরণ অধ্যয়নের যে জ্ঞান বা যার মাধ্যমে আমরা ভোক্তা কি আচরণ করতে পারি তা অধ্যয়ন করে থাকি, সেটাই হলো ভোক্তা আচরণ। মার্কেটিংয়ের যাকে আমরা মার্কেটিংয়ের জনক ধরি, ফিলিপ কটলার, তার একটি সংজ্ঞা দিয়ে কনজিউমার বিহেভিয়ারের সংজ্ঞাটা শুরু করি। ফিলিপ কটলার অ্যান্ড জেরি আর্মস্টনের মতে কনজিউমার বিহেভিয়ার buying behavior refers to the buying behavior of final consumers, individual or household, who buy goods and service for personal consumption. অর্থাৎ একজন চূড়ান্ত ভোক্তার বা ফাইনাল কনজিউমারের হতে পারে সে ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি, কোনো হাউস হোল্ড, কোনো একটা পুরা সম্পূর্ণ পরিবারের কেউ, কিংবা হতে পারে কোনো প্রতিষ্ঠান যে কিনা পণ্যটাকে ফাইনালি নিজেরা কনজাম্পশন বা পার্সোনাল কনজাম্পশনের কারণে কিনছে, এবং তাদের যে বিহেভিয়ার সেটা স্টাডি করাটাই হলো কনজিউমার বিহেভিয়ার। এরপর তার বাংলাটা আমরা জেনে আসি, সেটা হলো ভোক্তার ক্রয় আচরণ হলো চূড়ান্ত ভোক্তার ক্রয় আচরণকে নির্দেশ করে। তারা নিজেদের এবং পরিবারের সদস্যদের ব্যক্তিগত ভোগের পণ্য এবং সেবাসমূহ ক্রয় করে। এরপর চলে যাই ভোক্তা আচরণের বৈশিষ্ট্য। প্রথমত ভোক্তা আচরণ হলো পেশনাগত। পেশনাগত বলতে কি বোঝায়? সাধারণত যখন কোনো পণ্য বা সেবা ক্রয়ের জন্য আমরা চেষ্টা করি, তখন কিন্তু আমাদের একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া শুরু হয়। সাধারণত পেশনা বলতেও এমন একটি মৌলিক মনস্তাত্ত্বিক প্রক্রিয়াকে নির্দেশ করে, যা দ্বারা ভোক্তারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ও সেবা ক্রয়, ভোগ বা ব্যবহার বা বর্জনের জন্য তাড়িত হয়। অর্থাৎ পেশনা বলতে বোঝায় যখন কোনো ভোক্তা কোনো কিছু কিনতে যায়, তখন কিন্তু তার মধ্যে মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে, বা সে আগে কি দেখে এসেছে বা পণ্য সম্পর্কে তার কি ধারণা আছে সেটা কিন্তু তার মাথায় ঘুরতে থাকে। সেটা সে কোত্থেকে দেখে? সাধারণত অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে, কিংবা হতে পারে
কোনো বন্ধুর মাধ্যমে কিংবা অন্য কোনো সোর্সের মাধ্যমে সে কিন্তু প্রোডাক্টটা সম্পর্কে বা কি সেবা সম্পর্কে সে জানতে পারে এবং তার মাথায় সেটা কিন্তু ঘুরতে থাকে। তার মানে ওই মনস্তাত্ত্বিক প্রক্রিয়াটা যা তাকে ক্রয়ের জন্য উদ্বুদ্ধ করছে বা ক্রয়ের জন্য তাড়িত করছে কিংবা বর্জনের জন্য ভোগের জন্য তাড়িত করছে, সেটাই হচ্ছে পেশনা। এবং অবশ্যই ভোক্তা আচরণ হচ্ছে একটা পেশনাগত কোনো অ্যাডভার্টাইজিংয়ের ফল হতে পারে কিংবা কোনো পণ্যের যে পার্সোনাল রিলেশনশিপের মাধ্যমে যে কোনো ধরনের একটা প্রচার প্রসারের মাধ্যমে সে কিন্তু ভোক্তা যা জানতে পারে বা পেশনাগতভাবে তার একটা আচরণের তৈরি হয়, সেটাই হলো ভোক্তা আচরণ। এই জন্যই ভোক্তা আচরণকে বলা হচ্ছে ভোক্তা আচরণ একটা পেশনাগত আচরণ। এরপর হলো ভোক্তা আচরণকে বলা যায় ভোক্তা আচরণ শিল্পলব্ধ। শিল্পলব্ধ মানে হলো যে এটা একদম জন্ম থেকেই বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা থেকে আচরণ সম্পর্কে একটা শিক্ষা লাভ করে সকলে। কি আচরণ করতে হবে, কিভাবে আচরণ করতে হবে। সাধারণত যখন কোনো একটা কোম্পানি তাদের পক্ষে কিন্তু স্লোগান দেয়, যেমন হতে পারে এই পণ্যটাই সবচেয়ে ভালো, এটা ব্যবহার করুন, বা আমার পণ্যটাই দেখা যায় অনেক সময় দেখা যায় লুঙ্গি মানে এই ব্র্যান্ডের লুঙ্গি, কিংবা প্লাস্টিক মানে আরএফএলের প্লাস্টিকের বালতি, এরকম আমরা অনেক সময় স্লোগান শুনি না? কিংবা অন্য অনেক স্লোগান থাকে যারা কি করে যে ওরা চায় যে ভোক্তা আছে কনজিউমার তাদের প্রোডাক্ট দেখে এই ধরনের আচরণ করুন। ওটাই তারা কিন্তু বারবার বিভিন্ন অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেয় কিংবা বিভিন্ন প্রচার প্রসার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেয়। আমরা কিন্তু সেরকম আচরণই করতে থাকি। তার মানে ভোক্তা আচরণ শিল্পলব্ধ। বারবার কিভাবে আচরণ করতে হবে বিভিন্ন পরিবার থেকে, অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকেও আমরা কিন্তু এই সম্পর্কে জ্ঞান অর্জন করি। যার কারণে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা থেকে এই আচরণ সম্পর্কে একটা শিক্ষা লাভ করা যায় এবং বাস্তব ক্ষেত্রে প্রয়োগ ঘটানো যায়, তার মানে ভোক্তা আচরণ হলো একটা শিল্পলব্ধ আচরণ। এরপর ভোক্তা আচরণ কিন্তু একটা মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া বলতে বোঝায় সাধারণত কতগুলো আন্তঃক্রিয়াশীল ও ক্রমাগত পদক্ষেপ বা কার্যক্রমের সমন্বিত মানসিক প্রক্রিয়া। অর্থাৎ যে একটার সাথে ক্রিয়াশীল হবে এবং ক্রমাগত কিন্তু ভোক্তা আচরণ কাজ করতে থাকবে। যখন একটা মানুষ বা ভোক্তা কিনতে যায় কোনো কিছু, ক্রয় আচরণ শুরু হয়, তখন কিন্তু প্রথমেই কিন্তু সে কিনে ফেলে না। সে প্রথমে পরিকল্পনা করে আমি কি কিনবো, কিভাবে কিনবো, তারপর চিন্তা করে যে বিভিন্ন ব্র্যান্ড আছে, অ্যাভেলেবেল যে প্রোডাক্টগুলো আছে এগুলোর মধ্যে তুলনা করে, এরপর কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে। তার মানে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা প্রক্রিয়া, একটার পর একটা চলবে, এরপরে শেষ হলে আবার প্রথম থেকে শুরু হবে। তার মানে এটা যে চক্রাকারে ঘুরে একই আচরণ বারবার আসলো, পরিকল্পনা করলো, তুলনা করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো, এটাই হলো মানসিক প্রক্রিয়া। এবার দেখা যায় ভোক্তা ভেদে কিন্তু আচরণটা ভিন্ন হয়। এক এক ভোক্তা, আমরা জানি মানুষে অনেক ভিন্ন এবং তাদের আচার আচরণও প্রোডাক্ট ভেদে, ব্র্যান্ড ভেদে, বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হয়। এবং যদি প্রোডাক্ট ভেদে ভিন্ন হয়, আবার দেখা যায় এক প্রোডাক্টের জন্য এক কনজিউমারের এক এক ধরনের আচরণ হয়। যেমন একটা ব্যক্তি যখন কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য একবার কিনলো, প্রথমবার তার যে আচরণটা হবে, সে যে পরিমাণ এক্সাইটেড থাকবে, দ্বিতীয়বার কিন্তু তার সেই পরিমাণ উৎসাহটা কাজ করবে না। তার মানে দেখা যায় ভোক্তাভেদেই আচরণ ভিন্ন হয়ে যাচ্ছে। আবার অনেক সময় হয় কি, সময় ভেদেও ভোক্তার আচরণ ভিন্ন হয়। যেমন কোনো জরুরি প্রয়োজনে যখন কেউ পণ্য কিনে, তখন তার সেই সময়ে তার যে আচরণটা হয়, যখন সেই জরুরি প্রয়োজনটা শেষ হয়ে যায় তখন কিন্তু একই আচরণ থাকে না। যেমন আমরা কিন্তু বলতে পারি যে অনেক বছর আগে, যখন হয়তো 20-30 বছর আগের কথা, সিঙ্গার মেশিন তখন দেখা যেত
যে সকলেই এটা অনেক একটা ব্র্যান্ডের পণ্য ছিল, একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, কারণ সকলেই তখন ঘরে সেলাই করতো। আমাদের মায়েরা বা আমাদের নানিরা দেখা যায়, আমাদের আগের জেনারেশনের মানুষরা, তখন দেখা যায় সিঙ্গার একটা বিশাল বড় বড় ব্র্যান্ড ছিল, তাদের সেল অনেক পিকে ছিল। কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাদের কি সেল কমে গেল। এখন কিন্তু মানুষ শুধুমাত্র ঘরে বসে মেশিনের মাধ্যমে সেলাই করে না, দেখা যায় যে তার মানে ওদের আস্তে আস্তে প্রোডাক্টের ডিমান্ড কমে যায়, যার কারণে সময়ের সাথে সাথে তাদের সেল, তাদের ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেক কমে গেছে। তার মানে সময় ভেদে কিন্তু ভোক্তার আচরণ ভিন্ন হয়। আবার আরেকটা জিনিসের উদাহরণ দেওয়া যায় সময় ভেদের ক্ষেত্রে, যেমন মাস্ক। করোনা ভাইরাসের প্রথম দিকে মাস্কের দাম কিন্তু দেখা যায় 110, 120, অনেক সময় N95 মাস্কটা দেখা যায় আমরা 1400, 1500, অনেক সময় 700, 800 এই ধরনের প্রাইসও ছিল। তার মানে এখন কিন্তু মাস্ক 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে একদম লোয়েস্ট লেভেলে পাওয়া যাচ্ছে। তার মানে সময়ে যে প্রথমে যে পিকে ছিল তখন যে ভোক্তার আচরণটা হয়, এখন কিন্তু সেই আচরণটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। এই যে সময় ভেদে ভোক্তার আচরণটা ভিন্ন হয়, এটাও কিন্তু ভোক্তার আচরণের একটা বৈশিষ্ট্য, অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর হলো বিভিন্ন কার্যক্রমের সমষ্টি। প্রথমত ভোক্তা আচরণ হলো অনেকগুলো কার্যক্রমের সমষ্টি। যেমন আমরা যখন কোনো একটা ক্রয় করতে যাই, একজন ভোক্তা প্রথমে কিন্তু অনেকগুলো উৎস থেকে সে ক্রয়ের পূর্বেই অনেকগুলো ধারণা সংগ্রহ করে। এরপর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা থাকে তাদের সাথে পরামর্শ করে। এরপর সবগুলো পরামর্শ, পণ্য সম্পর্কে বিভিন্ন ধারণাগুলো সে যাচাই বাছাই করে এরপরে সে চিন্তা করে সে সেটা করবে না কি করবে না। তার মানে বিভিন্ন কার্যক্রম, এই যে তথ্য সংগ্রহ, সেগুলোকে যাচাই বাছাই, সেগুলো থেকে একটা ডিসিশন নেওয়া, এগুলো সবগুলো কিন্তু অনেকগুলো কার্যক্রমেরই সমষ্টি। এরপর হলো বিভিন্ন উদ্দীপকের প্রভাব। সাধারণত বাজারজাতকরণের ক্ষেত্রে ভোক্তা আচরণের উপর কিন্তু বাজারজাতকরণ এবং অন্যান্য উদ্দীপকও ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। বাজারজাতকরণ দেখা যায় তাদের বিভিন্ন ইনিশিয়েটিভের মাধ্যমে কনজিউমারকে প্রোডাক্ট সম্পর্কে বারবারই জানান দেয় যে প্রোডাক্টটা বাজারে আছে, বাজারটা এটা ডিসকাউন্ট চলছে বা এই টাইপসের কিছু, বা তাকে ক্রয় করতে বারবারই তাড়িত করে বা তাকে উৎসাহিত করে বারবার ক্রয়ের জন্য। এবং এছাড়া পরিবেশের বিভিন্ন উপাদানও কিন্তু তাকে উদ্দীপক হিসেবে তাকে প্রভাব বিস্তার করে তার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। দেখা যায় যে হঠাৎ করে যখন কোনো পণ্যের মূল্য হ্রাস হয়, ভোক্তারা প্রোডাক্টটা পূর্বের তুলনায় অধিক পরিমাণে ক্রয় করে। আবার যখন প্রোডাক্টটার দাম বেড়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে দামটা বা বিক্রয়টা কমার সাথে সাথে, দাম বাড়ার সাথে সাথে বিক্রয়টা আস্তে আস্তে কমে যায়। যেমন দেখা যায় যে ইয়োলোতে হঠাৎ করে 50% সেল আসলো, তখন ওদের সেল প্রাইস যদিও 50% কমে যায়, বাট ওদের সেল কিন্তু প্রায় 100% বা দেখা যায় 50% বেড়ে যায়। ঠিক না, ওদের দেখা যায় সেলের মাধ্যমে তারা কি করে একটা মার্জিনটাকে উঠায় নেয়। অর্থাৎ বিভিন্ন উদ্দীপকের যে এই যে একটা প্রোডাক্টের প্রাইসটা কমে গেল, একটা সেল দিল, এটার কারণে কিন্তু উদ্দীপক বা বাজারকরণের একটা এফোর্টসের কারণে কিন্তু ব্যাপক প্রভাব ফেললো সেলের মধ্যে। তার মানে ভোক্তা আচরণে কিন্তু বিভিন্ন উদ্দীপকেরও প্রভাব রয়েছে। এরপরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। ভোক্তা আচরণের বৈশিষ্ট্যের মধ্যে অবশ্যই আছে যে ভোক্তা কখনোই সিদ্ধান্ত একবারে যেই নিয়ে নেয় না। প্রোডাক্ট ক্রয় করতে গেলে প্রথমে তার প্রয়োজন শনাক্তকরণ করে, কিভাবে কি দরকার, আমার কি দরকার নেই সেই প্রয়োজনটা শনাক্তকরণের পরে এরপর বিভিন্ন ধরনের তথ্যানুসন্ধান করে যে এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যায়, কোথায় ভালো পাওয়া যায়, কোথায় প্রাইস কেমন, বিভিন্ন আত্মীয় স্বজন থেকে, ইন্টারনাল এক্সটার্নাল অনেক সোর্স থেকে সেই ইনফরমেশনটা নিচ্ছে। এরপর তার কাছে যে বিকল্পগুলো আসবে সেগুলোকে সে যাচাই বাছাই করে ক্রয় সিদ্ধান্ত নিবে। এবং ক্রয়ের পরেও দেখা যায় অনেক সময় আমরা সার্ভিস ওয়ারেন্টি পাই, অনেক সময় দেখা যায় যে গ্যারান্টি পাচ্ছি।
এগুলোর মধ্যে এই ক্রয় পরবর্তী আচরণ, ক্রয়ের পরে এটা আসলে কেমন কাজ করছে সেটার উপর ভিত্তি করে কিন্তু একটা ক্রয় আচরণ তৈরি হয়। তার মানে প্রয়োজন শনাক্তকরণ থেকে ক্রয় পরবর্তী আচরণ পর্যন্ত যে 5টা ধাপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে, এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কিন্তু ভোক্তা আচরণের আরেকটা বৈশিষ্ট্য। এরপর আসলো বিভিন্ন উপাদানের প্রভাব। সাধারণত একজন ভোক্তা বিভিন্ন পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয়। এটা হতে পারে অভ্যন্তরীণ কোনো বিষয় কিংবা বাহ্যিক কোনো বিষয়। অভ্যন্তরীণ হতে পারে একজন ভোক্তা তার ভেতরের যে শিক্ষণ, যে তার যে শিক্ষা সেখান থেকে প্রভাবিত হতে পারে, কিংবা তার প্রত্যক্ষ যে যাচাই বাছাই করার ক্ষমতা সেখান থেকে, বা কিংবা তার মনোভাব বা বিশ্বাস থেকেও কিন্তু সেই উপাদানগুলো তার প্রভাব বিস্তার করে। এবং এক্সটার্নাল ফ্যাক্টরসগুলোর মধ্যে বা বাহ্যিক উপাদানগুলোর মধ্যে হতে পারে কোনো সামাজিক, সাংস্কৃতিক কিংবা পারিবারিক বিভিন্ন উপাদান। এরপর ভোক্তা আচরণে আরও কিছু ভূমিকা রয়েছে। যেমন দেখা যায় যে প্রোডাক্টটা ক্রয় সিদ্ধান্তের ক্ষেত্রে সূচনাকারী যে প্রোডাক্টটা প্রথম শুরু করলো, এর আগে কেউ তার কাছ থেকে হয়তো রিভিউ নেওয়া যায় যে প্রোডাক্ট কেমন ছিল, কি কাজ করে, কোনো অসুবিধা আছে কিনা, ওগুলোর মাধ্যমে। কিংবা অনেক সময় দেখা যায় যে সিদ্ধান্ত গ্রহণকারী থাকে, যখন বাচ্চাদের ক্ষেত্রে বাবা মা কিন্তু যে কোনো প্রোডাক্টের সিদ্ধান্ত নেয়, তার মানে ওরা হচ্ছে ডিসিশন মেকার আর ইউজার বা ব্যবহারকারী হচ্ছে শিশুরা। তার মানে ভোক্তা আচরণে অনেকগুলো ভূমিকা, অনেকজনের ভূমিকা জড়িত আছে। এটাও কিন্তু ভোক্তা আচরণের একটা বৈশিষ্ট্য। এরপর চলে যাই ক্রেতার ক্রয় ভূমিকা। দেখা যায় বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে কিন্তু ক্রয় সিদ্ধান্ত গৃহীত হয়। কিছু পণ্য বা সেবা আছে যেটা হয়তো অনেকে ক্রয়ের সময় একটা পূর্ণ পরিকল্পনা থাকে না বা পূর্ব পরিকল্পনা থাকে না। আবার অনেকগুলো পণ্য আছে যেগুলো মানুষ অনেক চিন্তা ভাবনা করে ক্রয় করে থাকে। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনার সময় আমরা কিন্তু অতটা যাচাই বাছাই করি না। দু একটা দোকান দেখে দেখা যায় যে সব জায়গায় প্রায় সেম কোয়ালিটির পাওয়া যায়, তখন দেখা যায় যে কোনো একটা দোকান থেকে চট করে যে কোনো একটা প্রোডাক্ট কিনে ফেলা হয়। কিন্তু যেমন দেখা যায় একটা বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে, যেমন হতে পারে গাড়ি, বাড়ি, আমরা কিন্তু অনেক যাচাই বাছাই করে, এটা পূর্ব পরিকল্পনা করে আমরা চিন্তা ভাবনা করে ক্রয় করে থাকি। তো এই ক্রয়ের ক্ষেত্রে 5টা পক্ষ ভূমিকা রাখে। একটা হচ্ছে সূচনাকারী, এরপর হলো প্রভাব বিস্তারকারী, এরপর হলো সিদ্ধান্ত গ্রহণকারী, ক্রয়কারী এবং ব্যবহারকারী। সূচনাকারীকে যে ব্যক্তি সর্বপ্রথম কোনো ক্রয় সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বপ্রথম চিন্তা করেন কিংবা পরামর্শ দেন, তাকেই কিন্তু সূচনাকারী বলে। হতে পারে যে প্রোডাক্টটা সে প্রথম ব্যবহার করেছে, তার এক্সপেরিয়েন্স আছে, সেখান থেকে সে এক্সপেরিয়েন্স শেয়ার করলো, সেই হলো সূচনাকারী। কিংবা দেখা যায় যে একটা প্রোডাক্টের সে এটাকে কনজিউম করলাম, যে খেয়ে এরপর আশপাশের সকলকে বলে যে হ্যাঁ এটা ভালো লেগেছে বা খারাপ হয়েছে, সেই কিন্তু তখন সূচনাকারী। সেই সূচনাগুলো তাকে দেখে অফিসের সবাই কিংবা একটা স্কুলের সবাই, একটা কলেজের সবাই কিন্তু ওই জিনিসটা কি করলো, কনজিউম করা শুরু করলো। তার মানে সেই হলো সূচনাকারী বা ইনিশিয়েটর। এরপর 2 নাম্বার হলো প্রভাব বিস্তারকারী। অনেক সময় চূড়ান্ত ক্রয় সিদ্ধান্ত গ্রহণকারী যে কোনো ব্যক্তি মতামত বা পরামর্শ দিয়ে সাহায্য করে, তাকে প্রভাব বিস্তারকারী বলা হয়। যেমন পরিবারের যখন একজন গার্জিয়ান বা বাবা হতে পারে, তোমার বাবা যখন একটা মোবাইল ফোন তোমাকে কিনে দিতে যাচ্ছে, তখন কিন্তু সে বাকি একটা কোচিংয়ে ভর্তি করার জন্য তোমাকে চেষ্টা করছে, তখন দেখা যায় সে কিন্তু প্রথমে তোমাকে হয়তো জিজ্ঞেস করে যে কোন কোচিং ভালো হবে কিংবা কোন মোবাইলটা ভালো হবে। এরপর কিন্তু আবার সে অফিসে গিয়ে কলিগদের সাথে ডিসকাস করছে যে আসলে এটা নিয়ে কি, ওইটার প্রাইস কেমন, ওইটা কি হবে। তার মানে ওই যে অফিসের লোকটা যা বলবে সেটা কিন্তু তার ডিসিশনে অনেকটা প্রভাব বিস্তার করবে।
যে হ্যাঁ ওই কোচিংটা তো ভালো না, শুনেছি ওই কোচিংটা আসলে এত লেখাপড়া হয় না, হতে পারে। কিংবা একটা ফোন বলে যে ওই ফোনটা তো আসলে অনেক খারাপ ফিচার আছে, এটা বাস্ট হয়, এরকম হয়, এই ধরনের একটা নেগেটিভ কথা বললো, তার মানে ওরও কিন্তু কথাটাও কিন্তু একটা প্রভাব বিস্তার করে। সে হচ্ছে ওই যে কোনো একটা ক্রয় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী। চূড়ান্ত ক্রয় সিদ্ধান্ত গ্রহণের সময় অনেকজনের ডিসিশন, অনেকজনের কথা, অনেকজনের বিচার বিবেচনাও কিন্তু প্রভাব বিস্তার করে। এরপর আসলো যে সিদ্ধান্ত গ্রহণ করবে বা সিদ্ধান্ত গ্রহণকারী। দেখা যায় যে ক্রয়টা আমি হয়তো অনেকের কাছ থেকে, যে প্রথম ব্যবহার করেছে তার কাছ থেকে একটা অভিজ্ঞতা নিলাম, এরপর যে মতামত দিল আমাকে, বিভিন্ন জিনিস যাচাই বাছাই করে বিভিন্ন ব্র্যান্ডের কম্পেয়ার করে আমাকে যে ডিসিশন দিল বা আমাকে যে প্রভাব বিস্তারকারী আমার থেকে আমি বিভিন্ন তথ্য গ্রহণ করলাম। এরপরও কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু একজন ক্রেতা কিনে, মানে সেই যে সামর্থ্য অনুযায়ী, তার ক্যাপাসিটি অনুযায়ী বা তার অ্যাবিলিটি অনুযায়ী কিনছে, সেই হলো মানে ক্রয়ের চূড়ান্ত বা আংশিক সিদ্ধান্ত গ্রহণ করে, সেই হলো হচ্ছে কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারী। কত দামি হলে কিভাবে ক্রয় করা যাবে ওরকম একটা ব্যাপার সিদ্ধান্ত, সে হয়তো আংশিক সিদ্ধান্ত গ্রহণকারী হতে পারে বা পূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীও হতে পারে। আবার ক্রয়কারী সিদ্ধান্ত গ্রহণকারী, যে অনেক সময় দেখা যায় যে আমার মোবাইল আমি কিনবো আমার পছন্দ মতো, তখন দেখা যায় যে সিদ্ধান্ত গ্রহণকারী আমি, কিন্তু দেখা যায় যে আমার বাবা অথবা মা ক্রয় করে নিবে এই মোবাইলটাই তুমি ক্রয়, তার মানে ওই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী, কিন্তু ক্রয়কারী হচ্ছে আরেকজন, বাবা অথবা মা হচ্ছে বা গার্জিয়ান হলো ক্রয়কারী। এরপর হলো ব্যবহারকারী। অনেক সময় দেখা যায় যে সিদ্ধান্ত গ্রহণকারীও আলাদা হতে পারে, ক্রয়কারী আলাদা হতে পারে, কিংবা ব্যবহারকারী আলাদা হতে পারে। একজন সিদ্ধান্ত গ্রহণ করলো এটা ওকে কিনে দাও, একজন যে ক্রয় করলো এবং ব্যবহার করলো অন্য একজন, হতে পারে না, তিনটা পক্ষ হতে পারে। অনেক সময় সিদ্ধান্ত গ্রহণকারী, ক্রয়কারী বা ব্যবহারকারী একজনও হতে পারে, বা এই সূচনাকারী প্রভাব বিস্তারকে সবজন একজন রোলও প্লে করতে পারে। ওই সূচনা করতে পারে, আবার ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারে, আবার সেটাকে ক্রয় করে ব্যবহার করতে পারে। তার মানে এই পাঁচজন ভিন্ন মানুষও হতে পারে, আবার একজন মানুষই পাঁচটা রোল প্লে করতে পারে, আবার দেখা যায় আলাদা আলাদা দুইটা তিনটা করে চারটা করেও রোল প্লে করতে পারে। অর্থাৎ যেই রোলগুলা একটা কনজিউমার বাইং এর সময় প্লে করে সেটাই হচ্ছে ক্রেতার ক্রয় ভূমিকা বা কনজিউমার বাইং রোলস। এরপরে চলে যাই ভোক্তা আচরণে প্রভাব বিস্তারকারী কিছু উপাদান। সাধারণত ভোক্তার ক্রয় সিদ্ধান্তের উপর বিক্রয়শীল উপাদানসমূহকে ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান বলে। এসব উপাদানগুলোর মধ্যে কিছু কিছু উপাদান ভোক্তার ক্রয় আচরণে সরাসরি বা প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে, আর কিছু কিছু উপাদান আছে যেগুলো পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। ভোক্তা আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানকে সাধারণত চারটা ভাগে ভাগ করা যায়। প্রথমে হলো সাংস্কৃতিক, এরপর সামাজিক, ব্যক্তিগত এবং মনস্তাত্ত্বিক। এগুলো ইন্টারনাল এবং এক্সটার্নাল পরিবেশের উপাদান। প্রথমে সাংস্কৃতিক যে উপাদানগুলো একজন ব্যক্তির বা ভোক্তার আচরণে প্রভাব বিস্তার করে সেটা হলো সংস্কৃতি। প্রথমে সংস্কৃতি হলো যে কোনো একটা সমাজের যে প্রচলিত রীতিনীতি, বিশ্বাস, অভ্যাস, আচার আচরণ হতে পারে, নৈতিকতা, শিক্ষা, ধর্মীয় অনুভূতিগুলো, বা কিংবা প্রথা বা পদ্ধতিগুলো আছে, সেগুলোই হচ্ছে যে কোনো একটা সংস্কৃতি বা কালচার, একটা সমাজের কালচার। ওইটা অনুযায়ী কিন্তু ভোক্তাদের আচরণের অনেক প্রভাব ঘটে। এক এক সমাজের সংস্কৃতি এক এক রকম এবং তাদের আচরণও অনেক ভিন্ন হয়। যেমন ইউরোপ আমেরিকাতে লেকার খাওয়া বা লিকোয়ার খুব একটা কমন জিনিস, যেটা আমাদের দেশে অনেক বড়, মানে এটা অনেক লুকিয়ে করা হয় বা লেকারটা অনেক লুকিয়ে খাওয়া হচ্ছে। তার মানে এখানের সংস্কৃতি আর ওই দেশের সংস্কৃতিটা অনেক ভিন্ন, এবং আমাদের এই সংস্কৃতি নিয়ে এই ধরনের রীতিনীতি, বিশ্বাস বা আচার আচরণ, আমাদের শিক্ষাগুলো, আমাদের ধর্মীয় অনুভূতিগুলোর কারণেই আমাদের আচরণগুলো ওদের থেকে অনেক ভিন্ন হয়।
এরপরে হচ্ছে উপসংস্কৃতি। প্রতিটা সংস্কৃতিতেই কিছু ছোট ছোট উপাদান থাকে, যেই উপাদানগুলো নিয়ে সংস্কৃতিটা গঠিত হয়, বা ওই সংস্কৃতির পাশাপাশি কিছু ছোট ছোট সংস্কৃতি থাকে যেগুলো সংস্কৃতিরই অংশ, যে সাধারণত ছোট ছোট গোষ্ঠী থাকে, তাদের নিজস্ব একটা কালচার থাকে। তারা হয়তো ওই মেইন সংস্কৃতি থেকে বাহিরে না, বা তাদের নিজস্ব একটা ধারা থাকে, ওইটাকেই বলে নিজস্ব একটা রীতিনীতি থাকে, নিজস্ব একটা বিশ্বাস থাকে, একটা নিজস্ব জীবন প্রণালী থাকে, আচার আচরণ থাকে, একটা নিজস্ব অনুভূতি বিশ্বাস থাকে, ওইটাকেই বলা হচ্ছে উপসংস্কৃতি। এরপর আসলো সামাজিক শ্রেণী। সাধারণত সমাজে বসবাসরত যে বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে একই জীবনমান সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দল বা গোষ্ঠীকে সামাজিক শ্রেণী বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট জীবনমান সম্পন্ন কিছু মানুষ যখন একসাথে বসবাস করে কিংবা একই ধরনের জীবনযাত্রার মান মেনটেন করে, তাদেরকে বলা হচ্ছে সামাজিক শ্রেণী। এরপর সামাজিক উপাদান। সাধারণত যে বিভিন্ন ধরনের সামাজিক উপাদানগুলোর মধ্যে যেটা পড়ে সেটা হলো পরিবার, দল কিংবা দলের ভূমিকা বা দলের পরিবারের যে মর্যাদা, সেগুলোই হচ্ছে সামাজিক উপাদান। সাধারণত নির্দেশক দল, পরিবার এবং ভূমিকা ও মর্যাদাই হলো সামাজিক উপাদানের সামাজিক তিনটে উপাদান। প্রথমে হলো নির্দেশক দল। নির্দেশক দল বলতে বোঝায় সাধারণত সেই ব্যক্তিগুলোকে যারা অন্যের মনোভাবকে খুব সহজেই প্রভাবিত করতে পারে, তারাই হলো নির্দেশক দল। এরপর হলো যে পরিবার। আমরা সাধারণত পরিবারের ভেতরেই বসবাস করি। পরিবার হচ্ছে সমাজের একটা আদি সংগঠন। পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং অন্যান্য ব্যক্তিদের সমন্বয়ে কিন্তু পরিবার গঠিত হয়। এবং পরিবার ভোক্তা আচরণের পরিবার ছাড়া কিন্তু আমরা ডিসিশন নিতে পারি না। এমন অনেক এশিয়ান কান্ট্রিগুলোতে পরিবারের প্রভাব অনেক বেশি, এবং আমরা যখন যে কোনো একটা ক্রয়াচরণ নেই অবশ্যই পরিবারের কথা চিন্তা করেই নেই যে আমার পরিবার কীরকম, আমি কোন পরিবার থেকে এসেছি, আমাদের ভ্যালুস এই প্রোডাক্ট ক্রয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, আমাদের পরিবার কোন প্রোডাক্টটা কোনটাকে চয়েস করলে অ্যাকুরেট বা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবে, ওইটা চিন্তা করেই কিন্তু ভোক্তা আচরণ করে থাকে। তার মানে ফ্যামিলিও কিন্তু এখানে একটা বিশাল বড় উপাদান যেটা প্রভাব বিস্তার করে। এরপর হলো ভূমিকা ও মর্যাদা। ভূমিকা হলো কোনো ব্যক্তির অন্যান্যদের প্রত্যাশা অনুযায়ী কার্য সম্পাদন প্রক্রিয়া, আর মর্যাদা হচ্ছে ব্যক্তির সামাজিক অবস্থান। একটা ব্যক্তি যেই সামাজিক অবস্থানটা বিলং করে সেটাই হলো তার মর্যাদা, এবং সে তার ওই মর্যাদায় থেকে যে ধরনের কাজগুলো প্রত্যাশা অনুযায়ী যেগুলো কাজগুলো সম্পাদন করে সেগুলোই হলো তার ভূমিকা। পরিবারের প্রতি হতে পারে ভূমিকাটা, সমাজের প্রতি ভূমিকাটা হতে পারে। এরপর আসলো ব্যক্তিগত উপাদান। ভোক্তার ক্রয়াচরণে সাধারণত কিছু ব্যক্তিগত উপাদান প্রভাব বিস্তার করে। এটা হতে পারে বয়স, তার জীবন চক্রের স্তর, সে কোন বয়সে আছে। এক এক বয়সে আসলে মানুষ এক এক ধরনের ক্রয়াচরণ করে। এরপর সে জীবন চক্রের কোন স্তরে আছে। এরপর তার পেশা কি, তার অকুপেশন হতে পারে একজন উকিল যে আচরণটা করবে, একজন ডাক্তার তো সে আচরণটা করবে না, কিংবা একজন ব্যাংকার যে আচরণটা করবে, একজন শিক্ষক সে আচরণ করবে। তার মানে পেশা অনুযায়ী কিন্তু আসলে ক্রয়াচরণটাও অনেক ভিন্ন হয়। এরপরে যে অর্থনৈতিক অবস্থা, যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা দেখা যায় ভোক্তার আয়ের উপরই নির্ভর করে, তার ব্যয়, তার ক্রয় ক্ষমতা, তার সঞ্চয় সব কিছু। তার মানে যে যখন সে ক্রয় করবে সেটার উপরেও কিন্তু তার অর্থনৈতিক অবস্থাটা বিরাট অংশে প্রভাব বিস্তার করবে। এরপর অনেক সময় দেখা যায় যে জীবনযাপন প্রণালী, মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হলেও সে খুব সাধারণ জীবনযাপন করে। আবার দেখা যায় যে তার আর্থিক অবস্থা মোটামুটি হলেও সে অনেক হাইলি জীবনযাপন করছে, অনেক সই জীবনযাপন করছে, যেটা তার করা সামর্থ্য নেই তাও করছে। তো জীবনযাপন প্রণালীটা বা লাইফ স্টাইলটাও কিন্তু ভোক্তা আচরণের উপরে অনেক প্রভাব বিস্তার করে।
এরপর হলো ব্যক্তিত্ব ও নিজস্ব ধারণা। সাধারণত ব্যক্তিত্ব বলতে কি বোঝায়? ব্যক্তিত্ব হলো ব্যক্তির সেই সব গুণাবলী বা প্রকৃতি এবং পরিবেশের উপাদান যা তাকে সবার থেকে আলাদা করে তোলে, ঠিক না? কারণ মানে হচ্ছে যে তোমার ব্যক্তিত্ব মানে তোমার নিজস্ব সক্রিয় কিছু বৈশিষ্ট্য আছে যা তোমাকে অন্যান্য মানুষের থেকে আলাদা করে থাকে তুলে, সেটাই হলো তোমার ব্যক্তিত্ব। তো একটা মানুষের যে ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে সে কিন্তু যখন ক্রয় করতে যায় তার ওই ব্যক্তিত্ব কিন্তু তার ক্রয়াচরণে প্রচুর প্রভাব বিস্তার করে এবং তার যে মূল্যবোধ, তার কর্তৃত্ব, তার আত্মবিশ্বাস কিংবা তার অভিযোগ, অভ্যাস, সহজাত যে প্রবৃত্তি এগুলো আছে সেগুলো সব কিছুই কিন্তু এই ব্যক্তিগত উপাদানের মধ্যে পড়ে। এরপর হলো মনস্তাত্ত্বিক কিছু বিষয়। মনস্তাত্ত্বিক যে বিষয়গুলা ভোক্তা আচরণে প্রভাব বিস্তার করে তার মধ্যে প্রথমে হলো পেশনা। পেশনা হলো মানুষের একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যেটার মাধ্যমে আমরা একটা যে কোনো একটা অভাব বা চাহিদা পূরণের জন্য তাড়িত হই, সেটাই হলো পেশনা। ভোক্তার ক্ষেত্রে পেশনাটা এমন যে ভোক্তা কোনো কিছু ক্রয় করতে চাচ্ছে, সাধারণত সে যেদিকে তার দেখা যায় না আমার মন এখানে টানছে, এরকম একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যে যেদিকে মন টানে সেদিকেই যাই, বা যেটা আমার জন্য মনে হলো যে এটাই সবচেয়ে ভালো হবে আমার জন্য সেদিকে যাওয়া হয়। তার মানে মনস্তাত্ত্বিক প্রক্রিয়া হলো যে পেশনার একটা বড় উপাদান হলো মনস্তাত্ত্বিক উপাদানের একটা বড় উপাদান হলো পেশনা। এরপরে চলে যাই 2 নাম্বার বা প্রত্যক্ষণ। প্রত্যক্ষণ মানে হলো যে এমন একটা প্রক্রিয়া যার সাহায্যে কিন্তু মানুষ বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে একটা ধারণা লাভ করে, যে আমি আমার পারিপার্শ্বিকতা সম্পর্কে কি চিন্তা করতেছি, আমি এটাকে দেখলাম, প্রত্যক্ষ করলাম এবং এর মাধ্যমে যখন আমি একটা ধারণা লাভ করব যে হ্যাঁ এটা করলে আসলে এটা হতো, এটা করলে আমি যে এইটা প্রত্যক্ষ করে যে ধারণা লাভ করলাম সেটাই হচ্ছে প্রত্যক্ষণ। এরপর এই প্রত্যক্ষণের মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে অনেক ধারণার তৈরি হয়। হ্যাঁ, এরপর হলো শিক্ষণ, যে মানুষের যে শিক্ষা এটা যে সবসময় একটা ইনস্টিটিউশনাল জ্ঞান হবে এমন কোনো কথা নেই। মানুষ কিন্তু পরিবেশ থেকে অনেক বেশি শিখে থাকে, যে লার্নিংটা আসলে একটা দীর্ঘমেয়াদী প্রসেস, যেটা আমরা জন্ম থেকে শুরু করি মৃত্যু পর্যন্ত আমরা প্রতিদিনই কিন্তু শিক্ষা নিয়ে থাকি এবং মানুষের যে কর্মপ্রচেষ্টা এবং অভিজ্ঞতার ফলেও কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা নেই। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা শিখি সেটার উপরেও কিন্তু আমাদের ভোক্তা আচরণ অনেক প্রভাব বিস্তার করে। এরপর হলো আবেগ, স্মৃতি। মানুষের আবেগ হচ্ছে একটা জটিল প্রক্রিয়া। মানুষটা উদ্দীপকের প্রতি যখন কোনো প্রতিক্রিয়া প্রকাশ করে সেটাই হচ্ছে আবেগ। এটা অনেক সময় নিয়ন্ত্রণযোগ্য, মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, অনেক সময় কিন্তু এটা অনিয়ন্ত্রণযোগ্যও হয়ে যায়। মানুষ আবেগের কারণে অনেক সময় অনেক আনন্দ প্রকাশ করে, অনেক সময় দেখা যায় অনেক বিরক্ত প্রকাশ করে, দেখা যায় সে অনেক খুশি হয়, অনেক সময় দেখা যায় যে কোন সময় যে আমি খুশি হবে কোন সময় ও যে বিরক্ত হবে এটা বোঝা যায় না, হয়তো দেখা যায় তার আবেগ বেশি কম। এই কারণে তো এইটাও কিন্তু অনেক সময় যে আবেগের বশে কিনে ফেলছে এরকম হয় না, তার মানে ভোক্তা আচরণটা কিন্তু আবেগের উপরে অনেক নির্ভর করে। এরপর হলো স্মৃতি। মানুষ অনেক সময় দেখা যায় যে মানুষের অভিজ্ঞতা এবং শিক্ষণের বিষয়গুলো কিন্তু মাথায় বা মস্তিষ্কে সংরক্ষণ করে রাখে। এই সংরক্ষণ করার মাধ্যমে সে যে পারিপার্শ্বিক অবস্থান থেকে যা শিখে তা কিন্তু সে মাথায় স্মৃতিতে ধরে রাখে এবং পরবর্তীতে এটা করার সময় কিন্তু সেটা করছে না, কারণ আমি স্মৃতিতে থাকে এটা করেছে, এটাতে করার কারণে বিপদ হলো বা এটা কেনার কারণে এরকম বিপদে পড়েছি, ওই স্মৃতির কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষের আচরণটা ভিন্ন হয়। এরপর অনেক সময় দেখা যায় মানুষের যে মূল্যবোধ, বিশ্বাস এবং মনোভাব থাকে সেটাও কিন্তু ক্রয় আচরণকে প্রভাব বিস্তার করে। সো ছাত্রীরা আজকে এখান পর্যন্তই। আমি আজকে প্রথম চ্যাপ্টার শুরু করলাম, আশা করি আগামী ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিতে পারবো। ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন সকলে ঘরে অবস্থান করো এবং বারবার হাত ধোয়ার অভ্যাস করো এবং অবশ্যই যে
পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য যা যা করণীয় আমি ধারণা তোমরা সকলেই তা জানো এবং সেটা অবশ্যই সেটা মেনটেন করবে, সুস্থ থাকবে। দোয়া করে তোমরা ভালো থাকো। ধন্যবাদ।